অযোগ্যদের তালিকা যদি এসএসসি ভুলভাল দেয়, যে চেয়ারম্যান বা কাউকে তো সই করতে হবে রে ভাই, তার পরিণতিটা কি হবে তারপর দেখবেন। তাই সব আছে এসএসসির কাছে, মুখ্যমন্ত্রী বারণ করেছে বলে তাই জন্য প্রকাশ করছে না। সুপ্রিম কোর্ট যেটা ডিসাইড করবে সেই অনুযায়ী হবে। টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, ওখান থেকে বেরোতে পারবে। তো অযোগ্যদের তালিকা রাজ্য সরকার দেবে না, যোগ্যদের তালিকা দেবে না, তাই এখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। এখন দেখা যাক রাজ্য সরকার কি করে, তবে আমি বিশ্বাস করি না এই রাজ্য সরকার সঠিক অযোগ্যদের তালিকা দেবে। মানে আবারও অর্ডার দিয়েছে তালিকা প্রকাশ করার জন্য। তালিকাটা প্রকাশ করুক, তারপর সেই তালিকাটা আবার চ্যালেঞ্জ হবে। আমরা দেখলাম সর্বোচ্চ আদালত তরফ থেকে যে বিষয়টা সামনে আসছে যে 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তালিকা প্রকাশ, সর্বোচ্চ আদালত সেই রায় অপরিবর্তিত রেখেছে এবং এবারে 7 দিন সময় দিল। দেখুন, তালিকা প্রকাশ রাজ্য সরকার করবে না। যদি তালিকা আগে প্রকাশ করতো তাহলে এতগুলো মানুষকে মানে বিপদের সম্মুখীন হতে হতো না, তাই না? এতগুলো মানুষকে বিপদের সম্মুখীন হতে হতো না। এখন এরা টার্গেট করছে হলো এই অযোগ্য গুলোকে আবার ঢুকিয়ে দিতে, যার জন্যই আলটিমেটলি সুপ্রিম কোর্টকে আবার বলতে হচ্ছে যে তালিকা প্রকাশ করো। মানে তালিকা যদি থাকে তাহলে যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে তো মানে প্যানেলই বাতিল। দেখুন, যোগ্য অযোগ্য যদি আলাদা করা সম্ভব হয় সেটা তো আমি করলে হবে না। আমি যদি কালকে বলে দিই এরা যোগ্য, কি লাভ হবে? তাই দিয়ে তো আদালত চলবে না। যোগ্য অযোগ্য তালিকা বাঁচতে হবে এসএসসি কেই, নতুন পরীক্ষার জন্য হোক আর যেটার জন্য। এর আগে আমরা দেখেছি বেতন বন্ধ হয়েছিল, এখন বর্তমান সময় 31শে ডিসেম্বর অবধি যারা স্কুলে শিক্ষকতা করাচ্ছেন এই বাতিল হওয়া প্যানেলের শিক্ষকরা তাদের একটা অংশ চাকরিতে যেতে পারছেন না, বেতনও পাচ্ছেন না, তারা অযোগ্য হিসেবে চিহ্নিত। তো সেক্ষেত্রে কি সেই তালিকাটাই প্রকাশ্যে আনা হবে, এই সংক্রান্ত রায় কি সুপ্রিম কোর্ট থেকে দিল? আরে সংখ্যাটাকে অনেক কমিয়ে রেখেছো, সংখ্যা আরো বাড়বে। আমি আপনাকে বলছি শুনুন, প্রকাশ্যে আসলে ওই প্রকাশিত লিস্ট নিয়ে আবার মামলা হবে, এটা আমি আপনাকে বলে রাখি। প্রচুর লোক ওই প্রকাশিত লিস্ট নিয়ে মামলা করবেই, ওই জন্যই চেপে রেখেছে, নেতা মন্ত্রীদের নাম উঠে যাবে। এই যে বেতন ফেরত নেওয়ার কথা বলা হচ্ছিল যে বেতন ফেরত নিতে হবে, সুদ সহ বেতন ফেরত নিতে হবে যারা চাকরি হারিয়েছেন, অযোগ্যভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের, কিন্তু সেই সংক্রান্ত কোনো পদক্ষেপও আমরা এখন পর্যন্ত প্রকাশ্যে দেখতে পাইনি কিছু। দেখুন, মামলা চলছে, কন্টেম্পটা কোথায় শুনানি হবে সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে, হাইকোর্টে না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যেটা ডিসাইড করবে সেই অনুযায়ী হবে। টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, ওখান থেকে বেরোতে পারবে। তালিকা প্রকাশ না হলে কি টাকা ফেরতের প্রক্রিয়া কার থেকে টাকাটা ফেরত দেবে? আমি তো জেনুইন ক্যান্ডিডেট যারা, তাদেরকে তো কেউ সাফার করাতে চায় না, এটা সব থেকে হার্শ পানিশমেন্ট। তালিকাটাকে প্রকাশ করাতেই হবে সবকিছুর জন্য। টাকা ফেরত নেওয়া যাবে না, সেটা কঠিনতম সাজা। না, সেটা তো কখনো হয়। টাকা টেন্টেডদের থেকেই নেবো, ঘাট ধরে টাকা নেবো। আর চাকরি সেই জেনুইনদেরও নেব না, দেখুন, চাকরিটা জেনুইনদের তো আমরা বলিনি নেব। আপনারা আমার কোথাও ইয়েতে পাবেন না যে আমি বলেছি জেনুইনদের চাকরি নেব। জেনুইনদের চাকরিটা গেছে সিস্টেমের কারণে। এখন সেই সিস্টেমের ভুলের জন্য যদি আবার জেনুইনদেরও টাকা ফেরত দিতে হয় বেতন সহ, সেটা আরো বেশি মর্মান্তিক। জেনুইনদের তো দিতে হবে না, সেই জন্যই তো এটা চেষ্টা চলছে কাদের থেকে টাকাটা ফেরত নেওয়া হবে, কারা জেনুইন এটা তো বোঝা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট দুটো লিস্ট বলেছে, রিভিউতে কি বলেছে সেটা ফ্যাক্টর না, মেইন জাজমেন্টে কি বলেছে, টেন্টেড ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। জাজমেন্টের সময় সুপ্রিম কোর্ট তাদেরকে জেনুইন বলে আখ্যা দিতে পারেনি, কারণ লিস্ট নেই। শুধু টেন্টেডদের লিস্ট বার করলে তো হবে না, আপনাকে সার্টিফাই করে বলতে হবে এরা জেনুইন। টেন্টেড 50 জনের বার করলো, 50 জন টাকা ফেরত দিল, পরে আরো 100 জন টেন্টেড দেখা গেল, তারা টাকা ফেরত দিল। টেন্টেডের সংখ্যা তো বাড়তেই থাকবে। এটা তো যুক্তিযুক্ত জায়গায় আসতে হবে। জেনুইনদের এতগুলো জেনুইন আছে, তা সেই যতগুলো জেনুইন আছে তাদের লিস্টটা আগে সরকারের দেওয়া উচিত ছিল, তাই না? দাদা একটা প্রশ্ন তো উঠবে যে আপনি যে কথাটা বললেন 50 জন যদি দাগি থাকে, দাগি অযোগ্য, তাদের কাছ থেকে টাকা ফেরত নেবে এবং বাকি যদি আরো 100 জন থাকে যাদের মধ্যে হয়তো 10 জন অযোগ্য রয়েছে,
তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে না। তাহলে তো সেই নিয়ম অনুযায়ী তাহলে যাদের চাকরি পুরো প্যানেল বাতিল না হয়ে যতজন চিহ্নিত হয়েছে যারা টাকা ফেরত দেবে তাদের চাকরি বাতিল হলো, আর যারা এখন পর্যন্ত চিহ্নিত হয়নি তাদেরকে রেখে প্যানেলটা রাখা, এটা কি সম্ভব ছিল না তাহলে? কোনো মতেই সম্ভব হবে না। আইনের যুক্তির তো একটা ব্যাপার থাকবে, যারা চিহ্নিত মানে কনফার্মড এরা টেন্টেড, বাকি সেক্টরটা তো কনফার্ম জেনুইন, এটা কি করে তো আসছে? তাদের চাকরি বাতিল হতে পারলে তাদের কাছ থেকে বেতন কেন না, ফেরত হবে দুটো না? দুটো দুটোর সংজ্ঞা আলাদা হয়ে যাচ্ছে। দুটোর সংজ্ঞা দেখুন, বাজারের কথা তো আর বলে লাভ নেই, আইনের কথাটা আইন কি বলে কথা। বলছে সেক্ষেত্রে? যারা আইনের এখনো অবধি যেটা দাঁড়িয়ে আছে, টেন্টেড নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তাই বলে তিনি টেন্টেড নন এটা বোঝা যাচ্ছে না, মানে তিনি গুলিয়ে আছেন, টেন্টেড না জেনুইন গুলিয়ে আছে, যে এই ক্যাটাগরিতে না, পড়ছে। আমার প্রশ্ন এখানে গুলিয়া আছেন বলে তাদের চাকরিটা বাতিল হলো, প্যানেল বাতিল হলো। গুলিয়া আছেন বলে চাকরিটা বাতিল না, বলতে হবে প্যানেলটা বাতিল হয়েছে, যার জন্য চাকরিটা বাতিল হয়েছে, প্যানেলটাতে গুলিয়ে আছে, প্যানেলটা গুলিয়ে থাকার জন্য প্যানেল বাতিল হয়েছে, তাই জন্য চাকরিটা বাতিল তাই হয়েছে। জন্য চাকরি বাতিল হয়েছে। হ্যাঁ, একদমই। তাহলে পুরো প্যানেলে যারা আছেন, যারা চাকরি পেয়েছিলেন, তাদের সবার বেতন কেন ফেরত নেওয়া হচ্ছে না? তো সবার বেতনটা কি করে নেবে? যারা তার মধ্যে প্যানেলের মধ্যে তো জেনুইন ক্যান্ডিডেটও আছে। হ্যাঁ, তাহলে তাদের জেনুইন চাকরি তো বাতিল ক্যান্ডিডেট, হয়েছে। জেনুইন ক্যান্ডিডেটের চাকরিটা এই জন্য বাতিল হয়েছে কারণ পুরো প্যানেলে গলত হয়েছে, যারা একদম চিহ্নিত হয়ে গেছে, যে সাদা খাতায়, এই যেমন অঙ্কিতা অধিকারী, মন্ত্রীর মেয়ে, এগুলো হলো চিহ্নিত দাগি আসামি, এদের হাইয়েস্ট পানিশমেন্ট হবে। আর যেগুলোকে চেনা যাচ্ছে না, আইডেন্টিফাই করা যাচ্ছে না, ধরুন কারোর বাড়িতে চুরি হলো, আইডেন্টিফাই করা যাচ্ছে না কে চোর, ডাকাতি হলো, ডাকাতদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাও তো হয় এখানে, সেইটা এদেরকে খুঁজে বোঝা যাচ্ছে না এদের মধ্যে কারা আছে। মানে এক্ষেত্রে তাহলে যদি সংক্ষেপে মানে ক্লিয়ার করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে এক্ষেত্রে বেতন ফেরতটা হচ্ছে ক্যাপিটাল বা ম্যাক্সিমাম পানিশমেন্ট, আর চাকরি বাতিলটা হচ্ছে মিনিমাম বা নর্মাল পানিশমেন্ট, পানিশমেন্টের এরকমটা। মধ্যে তো সবাই আসছে, কারণ হচ্ছিল একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে, তাই না? একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। যদিও বা সার্ভিস জুরিসপ্রুডেন্সে এইরকম ভাবে আপনারা যেভাবে সংজ্ঞা তুলছেন এরকম হয় না, প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটির উপরে সার্ভিস জুরিসপ্রুডেন্স চলে, যারা চাকরি দিয়ে যাদের চাকরি চলে গেছে বা চাকরি করেন এরা তারা জানেন। সার্ভিস জুরিসপ্রুডেন্স এটার উপর চলে না বিয়ন্ড রিজনেবল ডাউট, সার্ভিস জুরিসপ্রুডেন্স চলে প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটির উপরে, এই থিওরিটার উপরে চলে। কিন্তু এই থিওরিটার উপরে চললেও যেগুলো একদম কনফিডেন্ট, যেগুলো টেন্টেড, সেগুলোর হাইয়েস্ট পানিশমেন্ট হচ্ছে, যেমন সার্ভিস জুরিসপ্রুডেন্সে আপনার পানিশমেন্ট সাসপেনশন আছে, ইনক্রিমেন্ট স্টপ আছে, ডিমোশন আছে, টার্মিনেশন ফ্রম সার্ভিস আছে, বেতন ফেরত দাও আছে, পানিশমেন্টের অনেকগুলো ভাগ আছে সার্ভিস জুরিসপ্রুডেন্স হলেও। পানিশমেন্ট যারা ধরুন চাকরি করেন তারা তাদের সার্ভিস রুলে এটা জানেন। আপনি একটা বেআইনি প্যানেলে ঢুকেছেন, আপনি বা নিয়েছেন কেন? নিয়েছে, আপনি সে কি একটা, করে জানবে এটা বেআইনি প্যানেল? সে তার ডকুমেন্ট রাখেনি কেন? সে তখন আরটিআই করে চাকরি পাওয়ার সময় তার আরটিআই এর ইয়েটা তুলে রাখা দরকার ছিল। মানে যারা সরকারি চাকরি করে তাদের প্রত্যেকের দায়িত্ব তার সমস্ত ডকুমেন্ট, তার পরীক্ষার রেজাল্ট ইত্যাদি সব আরটিআই করে রেখে দেওয়া। অবশ্যই, এটা তো আমার আইনি সাজেশন প্রত্যেকের কাছে থাকবে, আপনার প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে তো রেখে দেওয়া দরকার। কেউ তো এসে এখানে কেউ কিছু দেখাতে পারছে না, সঠিক ডকুমেন্ট। এক, তৃতীয় কথা হচ্ছে হলো যে যদি পুরো প্যানেলে গন্ডগোল হয় তাহলে তো কেউ কিছু করতে, আপনি ডকুমেন্ট দেখালেও কিছু হবে না। যদি পুরো প্যানেলটা চলে যায় তাহলে দেখালে কি করে হবে? এটা এখন পশ্চিমবাংলায় প্রথমবার হয়েছে বলে, পশ্চিমবাংলাতে এই জিনিস দেখেনি, তাই জন্য লোকের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন আসছে। যদি আজকে পশ্চিমবাংলাতে এটা না হতো, লোকে জানতোই না, কারণ মানুষের কি ধারণা, সরকারি চাকরি পেলে যাবে না, এটাই মানুষের ধারণা। কিন্তু আপনি চাকরির কথায় যদি আসি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে প্রায় 40% বেকারত্ব দেশের তুলনায় তিনি এই রাজ্যে কমিয়েছেন। এই রাজ্যে বেকারত্বের হার দেশের মধ্যে সব থেকে কম যে সমস্ত রাজ্য রয়েছে তাদের মধ্যে অন্যতম। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যে এই রাজ্যে বেকারত্বের হার দিন দিন কমছে, অথচ আপনারা চাকরি বাতিলের জন্য বিভিন্ন মামলা একের পর এক করে যাচ্ছেন, সেই অভিযোগ আপনাদের বিরুদ্ধে তৃণমূলের থেকে তোলা হয়? রাকেশ রোশন চাঁদে গিয়েছিল বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়,
তো তখন তো প্রশ্ন করেন এই তথ্যটা তিনি কোথা থেকে পেয়েছেন। ভুল হতে পারে না। তা 40 লক্ষ তথ্যটাই যে সঠিক সেটা আমি কি করে বুঝবো? তাহলে সেটা দেবস কি করে বুঝবো? সে তো দাদা এর আগে যে সমস্ত দল আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল, সিপিএম তো ঐতিহাসিক ভুল একের পর এক, মানে সিপিএম নিজেদের পার্টি সমালোচনায় স্বীকার করেছে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে যে তাদের ঐতিহাসিক ভুল হয়েছে। এই যে চোর হয় সে কখনো বলে যে আমি চুরি করেছি? যে চুরি করে সে বলে আমি চুরি করেছি। এটা আপনি পেয়েছেন কোনোদিন? এই যত জেলগুলো আছে, একটু একদিন আপনি সাংবাদিকতা করবেন তো ওখানে গিয়ে যারা অপরাধী রয়েছে, সাজাপ্রাপ্ত আসামি, তারা বলে যে আমি খুনি যে সে বলে আমি খুন করেছি, সে বলে আমি নিরপরাধ। রাকেশ রোশন বলেছেন এই ধরনের ভুল তো অনেক সময় সাধারণ মানুষের হতেই পারে। তারপরে তিনি বলেছেন কি যে আমি ভুল করেছিলাম। 40 লক্ষর কথাটা যেটা বলছেন 40%, সেটা তো যদি ভুলও হয় বা ঠিক হয় তিনি তো বলতে যাবেন না। ওয়েবসাইটে পাবলিশ করুন না কেন? যদি আপনি দিয়ে থাকেন 2 কোটি লোকের চাকরি, 2 কোটি লোকের নাম, তারা এই মাইনে পায়, এই ডেজিগনেশন পায়, সেটা ডায়লগ নামের ওয়েবসাইটে পাবলিশ করে দিন, হয়ে গেল। ভোটার লিস্ট সহ আপনার তো সরকার আছে। দেখুন, তৃণমূলের কথা বা মুখ্যমন্ত্রীর কথা যত কম বলা যায় পশ্চিম বাংলার জন্য সেটা মানে ভালো আমি মনে করি। একটা শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তারা দুজনেই একটা বার্তা দিয়েছেন 28শে আগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র শাখার যে প্রতিষ্ঠা দিবস সেখানে দাঁড়িয়ে। তারা বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স হোক বা অন্যান্য ক্ষেত্রে ভর্তি সংক্রান্ত বিষয়ে এই যে সাধারণ ছাত্রছাত্রীদের হেনস্থার মধ্যে পড়তে হয়েছে, দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়েছিল, সেটা আসলে মামলার জন্য এবং আদালতের একাংশের জন্য, মানে আদালতের একাংশকে নিশানা করলেন, আইনজীবীদের নিশানা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে যখন সর্বোচ্চ আদালতে ওবিসি সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ এসেছে তার 1 ঘন্টার মধ্যে সরকার ব্যবস্থা নিয়ে যাতে সবাই ভর্তি হতে পারে, রেজাল্ট প্রকাশ পায়, সেই ব্যবস্থা সরকার করেছে। দেখুন, স্থগিতাদেশ এসেছে মানে তো আর মামলা শেষ হয়ে যায়নি, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আপনাদের একটা জিনিস দেখতে হবে, আইনি জটটা কিন্তু এখনো রয়ে আছে, সেটা ছাড়েনি। 16 সালে এসএসসি পরীক্ষা হয়েছে, 25 সালে বাতিল হয়ে গেছে। পশ্চিমবাংলায় এমন কিছু করতে হতো যেখানে আদালতে মামলাই হতো না। জটটা তৈরি করে রেখে দিয়েছেন। এটা ভবিষ্যতে গিয়ে কি পরিণতি হবে আজ থেকে 10 বছর 15 বছর পর কেউ জানে না, এটুকু বলতে পারি। কি আশঙ্কা করছেন আপনি? দেখুন, আশঙ্কা তো আমি আগে থেকে বলতে পারি না, আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম। কাজ এমনই করতে হয় যেখানে আইনি জট হওয়ার কোনো প্রশ্নই নেই, তাই না? এসএসসি মামলাও কিন্তু স্টে হয়ে গেছিল এবং সেটা দীর্ঘদিন স্টেটা ছিল। যতবার সুপ্রিম কোর্টে গেছে ততবার সুপ্রিম কোর্ট স্টে দিয়েছিল। ফাইনালি কি হলো? তাই জন্য এমন কিছু কাজ করতে নেই যেটার জন্য সারা দেশের এবং রাজ্যের সমস্ত মানুষ বিপদে পড়ে যায়, যেটা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে আরো দেখতে পাবেন।